কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। যখনই কোনো কাজ খুব মন দিয়ে করতে যায় বজ্রকুমার, তখনই আপন মনে সে কেবল আওড়াতে থাকে। এটাই তার মুদ্রা দোষ। এমন নয় যে সে একজন ডাক সাইটের তবলচি, তবলার কিছুই সে জানে না। তবু মুখে কেন যে তেড়ে কেটে তাক উচ্চারণ হতে থাকে তা সে নিজেও জানে না। বজ্রকুমার আসলে একজন শিক্ষানবিশ চোর। এই ব্যাপারে সে একজন বড় ওস্তাদের কাছে নাড়া বেঁধেছিল। বিশ্বনাথ রায়পাল খুবই সিদ্ধহস্ত চোর। তার কাছে নানান রকম কলাকৌশল শিখতে শুরু করেছিল সে, আর বছরটা লেগে থাকতে পারলেই হতো। কিন্তু 20 পালের বুড়ো বয়সে ভীমরতি হলো। কাশীতে বিশ্বনাথ দর্শন করতে গিয়ে সে সাধু হয়ে হিমালয়ে চলে গেল, আর ফিরল না। বিদ্যাটা পুরোপুরি শেখা না হলেও বজ্রকুমার যেটুকু শিখেছে তাতে পেট চলে যায়। কিন্তু সূক্ষ্ম কৌশলগুলো না জানলে দাও মারা সম্ভব নয়। 20 ওস্তাদ বছরে একটা কি দুটোর বেশি চুরি করতই না। এই একটি বা দুটিই ছিল মারাত্মক ধরনের। হেসে খেলে বড়লোকি চালে 2-4 বছর কাটিয়ে দেওয়া যেত। কি নেই 20 ওস্তাদের! জোদ ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, বাক্স ভর্তি টাকা, ঘর ভর্তি ছেলে মেয়ে, মন ভর্তি আনন্দ। মাথায় টেরি, কানে আতর, পরনে মলমলের পাঞ্জাবি, ফাইন ধুতি, দুপুরে গরম ভাতে ঘি, রাতে শেষ পাতে ক্ষীর, একবেলা মাছের মুড়ো তো অন্য বেলা কচি পাঁঠার ঝোল। 20 গিন্নির পা থেকে মাথা অবধি সোনার গয়না। বজ্রকুমারের আর 20 ওস্তাদ হওয়া ঘটেনি। তবু বাঁচতে তো হবে। সে এবাড়ি ও বাড়ি থেকে রোজই ছিঁচকে চুরি করে পেটটা চালায়। ছুঁচো মেরে হাত গন্ধ বই তো নয়। সে হলো ওস্তাদের কনিষ্ঠ চোর। 20 বড় বড় চেলারাও কম যায় না। দেশে বিদেশে তারা সব ভালো ভালো শহরে জমিয়ে বসেছে, টাকা পয়সার ভাগাভাগি। বজ্রকুমার মনমরা হয়ে ঘুরে বেড়ায়। বড় বড় বাড়িতে ঢোকার এলেম তার নেই। সে এখনো সিন্দুক বা ভারী লোহার আলমারি খুলতে পারে না। এখনো হাঁচি বা কাশির ওপর তার নিয়ন্ত্রণ আসেনি। সবচেয়ে বড় কথা, এখনো কাজ করার সময় তেড়ে কেটে তাক বলার বদভ্যাস ছাড়তে পারেনি। প্রায়ই তাকে কুকুরে তাড়া করে, গেরস্ত সজাগ হয়ে পড়ে, আর নানান রকম গণ্ডগোল বেঁধে যায়। সনাতন কর্মকার একজন সোনার বেনে। তার বাড়িতে সোনাদানার আশায় হানা দিয়েছিল বজ্র। জানলার গড়াক ফাঁক করে ঢুকেও পড়েছিল। একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে, তেরে কেটে তাক, তেরে কেটে, তেরে কেটে তাক, তেরে কেটে, তেরে কেটে। এমন সময় সনাতন হঠাৎ ঘুম থেকে উঠে পড়ল, হাঁক মেরে বলল, এই ফটকে, খুব তবলা মাছ হয়েছিস তো? মাঝরাতে তবলার বোল আওড়াচ্ছিস? আর এক ঘর থেকে ফটকে বলে উঠল, তুমি গান বাজনার বোঝোটা কি বলো তো দাদা? সোনা গলিয়ে গয়না বানাচ্ছ, তাই নিয়েই থাকো না। কে বললে আমি গান বুঝি না? নিধুবাবুর টপ্পা, কীর্তন, ভজন সব বুঝি। তোর মতন বেয়াক্কেলে নাকি রাত বিরেতে তবলার বোল ফুটিয়ে 5 জনের ঘুমের 12টা বাজাচ্ছিস? ইচ্ছে করে বল তুলেছি নাকি? ঘুম থেকে শুনতে পেলুম কে যেন বলছে তেরে কেটে তাক, তেরে কেটে তাক। তাই ঘুম ভাঙতে কয়েকটা বল একটু ঝালিয়ে নিচ্ছিলাম মুখে মুখে। তেরে কেটে, তেরে কেটে। উদ্ধার করেছ। ঘর ভর্তি সোনা দানা নিয়ে এমনিতেই আমার ঘুমায় না। ঘুম একটু এসছিল, তার দিলি পিন্ডি চটকে।
যাই, নন্দীবাবুর মেন নেকলেসটা রাত জেগে শেষ করে ফেলি। বজ্রকুমার তাড়াতাড়ি গড়াদের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল। একখানা অ্যালুমিনিয়ামের বাটি মাত্র জুটেছিল। একদিন গণেশ সাঁতরার বাড়িতে ঢুকে পড়েছিল বজ্রকুমার। ঢুকতেই ভারী বিপদ। যে ঘরখানায় ঢুকেছিল সেটাতে গণেশ সাঁতরার 90 বছর বয়সী পিসিমা থাকেন। বায়ুচড়া বলে বোধহয় ঘুমের বালাই নেই। দরজা ফাঁক করে আঙুল ঢুকিয়ে কায়দা করে ছিটকিনি খুলে ভেতরে পা দিতেই একেবারে মুখোমুখি। পিসিমা একগাল হেসে বললেন, এলি দাদা, আয়। সেই সন্ধে থেকে হাঁটুর ব্যথায় মরে যাচ্ছি বাবারে। ভাতের তেলটা তুই ছাড়া আর কি মালিশ করে? ওদিন সব কড়া পড়া হাত, তোর হাত দুটো যেন মখমলের মতো। তখন থেকে হাঁক খোঁজ করছি, শুনলুম নাকি পটল টাঙা গেছিস, ফিরতে রাত হবে। তা রাত বেশি হয়নি বোধ হয়। হায় দাদা, হায়, একটু মালিশটা করে দিয়ে যা গোপাল আমার, আয়। নিজের ভাগ্যকে ধিক্কার দিতে দিতে বজ্রকুমারকে সে কাজও করতে হয়েছিল। বুড়ি চোখে মোটে দেখতে পান না, তাই রক্ষে সব কথায় কেবল হুঁ দিয়ে গিয়েছিল সে। বেরোনোর সময় একখানা পেতলের ঘটি আর একখানা হারিকেন সঙ্গে নিতে পেরেছিল সে। মনটা খুব বিগড়ে আছে। বড় না হোক, ছোটোখাটো একখানা দাও না মারলেই নয়। বিষে ওস্তাদের চেলা বলে নিজের পরিচয় দিতেও লজ্জা করে তার। শুনছেন কলাকানন গ্রুপের কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কুরুক্ষেত্র। এইরকম গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখন শুনতে থাকুন আজকের গল্প। আজও নিশুদ রাতে বেরিয়েছে বজ্রকুমার। মনের মতো একখানা বাড়ি খুঁজছে। কোনো বাড়ি তেমন পছন্দ হচ্ছে না। ঘন ঘন মাথা নাড়ছে আর তেরে কেটে তাক করে যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়ালো সে। আরে, এই বাড়িটা তো কখনো নজরে পড়েনি তার। রোজই এসব পথ দিয়ে সে যাতায়াত করে, তবু পড়েনি। ভারী লজ্জা হলো বজ্রর। বিষে ওস্তাদ কি আর সাধে বলে? ওরে, চোখ চাই, চোখ। তোদের চোখ থেকেও যে অন্ধ রে। কথাটা অতি খাঁটি। তেমন চোখ থাকলে কি আর এতকাল বাড়িটা চোখ এড়িয়ে যেত তার? রায়চৌধুরীদের আমবাগানের পশ্চিমে একটু আপডালে চমৎকার ছোটোখাটো একটি রাজপ্রাসাদ বললেই হয়। বজ্রকুমার বাড়িটাতে ঘুরে একটু জরিপ করে নিল। জানলা দরজা খুবই মজবুত। গোটা 2 জানালা খোলা ছিল, বেশ পোক্ত শীত দেওয়া। বজ্র খুব বেছে বুঝে একখানা জানালা পছন্দ করে ফেলল। তারপর 4 দেওয়া যন্ত্র বের করে অনেক মেহনতে 2খানা শিক বাঁকিয়ে ভিতরে ঢোকার ফোকর করে নিল। একটু জিরিয়ে ওস্তাদ আর মা কালীর উদ্দেশ্যে 2টো পেন নাম ঠুকে ঢুকে পড়ল ঘরে। বাবা বিষে ওস্তাদ, জয় মা কালী, জয় বাবা বিষে ওস্তাদ। অন্ধকারটা চোখে একটু সইয়ে নিয়ে সে চারদিকটা যা দেখল তা কহতব্য নয়। ঘরে অন্তত 10খানা লোহার আলমারি, সিন্ধুক আছে, কাঠের বাক্স টাক্সও আছে। পরের ঘরটা আরও সরেস। দেওয়াল আলমারিতে কাঁচের আড়ালে রূপোর বাসন। আরও ঘুরে ফিরে দেখতে ইচ্ছে যাচ্ছিল, কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। যা পাওয়া যাচ্ছে তাও কম নয়। সে খন্তা বের করে কাজ কাটতে লেগে গেল। হঠাৎ কানের কাছে
কে যেন চাপা গলায় বলে উঠল, এই তুই কে? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বজ্রকুমারের। তোতলাতে তোতলাতে বলল, আগে আগে ভুল হয়ে গেছে, আর হবে না। ভুল হয়ে গেছে? মজার জায়গা পাসনি? তুই বেজা চোর, বিষের চেলা। যে আগে আমাকে চিনিস? আমি হলাম গুলে ওস্তাদের 1 নম্বর চেলা, গোবিন্দ। বিষের মতো এলে এলে লোকের কাছে চুরি শিখিনি। তুই চুরি জানিস কি রে হত ছাড়া গবেট? এই কথায় বজ্রকুমারের রাগ হলো। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, রাগের চোটে তা ফের গরম হয়ে উঠল। সে বেশ তেজালো গলায় বলল, বিশ্বনাথ রায়পালের কাছে গুলে ওস্তাদ? হাসালে দাদা, তো এ যেন সমুদ্রের পাশে গোশপদ। এই কে গোশপদ রে গবেট? বলেই গোবিন্দ টকাস করে একটা গাঁটটা মারল বজ্রর মাথায়। বলল, হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। বিষে আবার ওস্তাদ হলো কবে রে? বজ্রকুমার মাথায় হাত বুলিয়ে নিয়ে ফুঁসে উঠে বলল, গুলে আবার চুরি জানেটা কি? বিষের হাত ধোয়া জলও সে নয়। হ্যাঁ, কবে রে? বলে গোবিন্দ সাপটে ধরল বজ্রকে। বজ্র কম যায় না, বলল, দেখতে না দেখতে দুজনের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। কিল, ঘুষি, চড়, ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল। চেয়ার টেবিল পড়তে লাগলো উল্টে। এই যে পরের বাড়ি গেরস্ত উঠে পড়তে পারে, এসব কথা কেউ খেয়ালই করলো না। ভাঙা কাঁচে দুজনেরই হাত পা কেটে কুটে একখানা ঝাড়বাতি অবধি খসে পড়ে শতখান হলো। ঘুষোঘুষি ছেড়ে দুজনে দুজনকে কুস্তির পেঁচে কাহিল করার চেষ্টা করলো। তাতে কুমড়ো গড়াগড়ি হলো অনেকক্ষণ। শেষমেশ লড়াই থামলো বটে, কিন্তু দুজনের আর তখন উঠে বসবার ক্ষমতা নেই। গাঁটে গাঁটে যন্ত্রণা, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত। দুজনে হ্যাঁ করে হাঁপাচ্ছে, আধমরা অবস্থা। এদিকে আকাশ ফর্সা হলো। জানলা দিয়ে সকালে রাঙা রোদ এসে পড়ল ঘরে। এমন সময় একটা জাম্বুমানের মতো লোক এসে ঘরের দরজায় দাঁড়িয়ে পেল্লায় একখানা হাই তুলে তাদের দিকে চেয়ে বলল, তোরা চোর নাকি? বজ্র আর গোবিন্দ দুজনেই ফ্যাঁস ফ্যাঁস করে বলল, আর হবে না, আর হবে না, আর হবে না। লোকটা আড়মোড়া ভেঙে রাজ্যের আলিশিয়ার বিরক্তি প্রকাশ করে বলল। মাটিতে পড়ে থাকা কাইল দুই চোর জুলু জুলু করে চেয়ে রইল। লোকটা মাথা নেড়ে বলল, তোদের হবে না, ওদেরও হয়নি কি না? কাদের কথা বলছে নাকি? বিষে আর গুলে শেখাচ্ছিল। মাঝপথেই হঠাৎ শেখা ছেড়ে কাজে নেমে পড়ল। তোদের দেখেই বুঝেছি তোরা তোদের ওস্তাদের মতোই অপদার্থ। দুজনেই ওস্তাদের নিন্দায় গরম হয়ে উঠল। উঠে দাঁড়ানোর চেষ্টাও করলো, একটু পারল না। লোকটা তাচ্ছিল্যের চোখে চেয়ে বলল, আমার নাম কালু সাহারে। কে নামটা চেনা ঠেকছে? হ্যাঁ, দুজনেই চমকে উঠল। কালু সারিংয়ের নাম কে না জানে? তবে বজ্র বলল, তিনি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তি, কিন্তু তিনি তো গত হয়েছেন। গত হয়েছেন? গত হলেই কি সুবিধা হলো তোদের? চুরি ছেড়ে অন্য লাইন ধর। সারা রাত তোদের যা কীর্তি দেখলাম। বলেই লোকটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল, আর বাড়িটা হয়ে গেল বেবাক ফাঁকা পোড়ো একখানা বাড়ি।
দুই চোর পড়ি কি মরি করে উঠে দৌড়ে দিল। ছোট মামার সঙ্গে পাশের গ্রামে যাত্রা শুনতে গিয়েছিলাম। যাত্রার আসর যখন ভাঙল তখন অনেক রাত, ফুটফুটে জ্যোৎস্না ছিল। ছোট মামা বললেন, এত রাতে আর বাস পাওয়া যাবে না, আয় বরং হাঁটা পথে শর্টকাট করি। পিচের রাস্তা থেকে ছোট মামার পিছন পিছন মাঠে নেমে বললুম, পথ কোথায় ছোট মামা? আপনি যে হাঁটা পথ বলছেন? ছোট মামা সবে গুনগুন করে কি একটা গান ধরেছিলেন। বিরক্ত হয়ে বললেন, দিলি তো মুখটা নষ্ট করে। আরে হাঁটা পথ বুঝিস নে? যেখান দিয়ে তুই হাঁটবি সেটাই হাঁটা পথ। চুপচাপ চলে আয়। নির্জন মাঠে হু হু করে বাতাস বইছে। এদিক ওদিক দু একটা গাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে, শনশন শব্দে ডালপালা তুলছে। ছোট মামার গানের মুডটা ফিরে এসেছে। এইবার গলা ছেড়ে গান ধরেছেন। কথাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু সুরটা চেনা ঠেকছিল। ছোট মামা তাহলে যাত্রার আসরে শোনা বিবেকের গানই গাইছেন। একটু পরে আমরা একটা দিঘির পাড়ে পৌঁছল। অনেকগুলো তাল গাছ সেখানে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে। হঠাৎ কে ধমক দিয়ে বলে উঠল, আমার ঘুম ভাঙিয়ে দিলে। কেমন একটা খ্যান খ্যানে গলার স্বর। ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন, অদ্ভুত তো, ঘর ছেড়ে দিঘির পরে ঘুমোতে এসেছে। কে হে তুমি? আবার তুমি বলা হচ্ছে? দেখছি। ছোট মামা একটু ভোরকে গিয়ে বললেন, আপনি কোথায় ঘুমোচ্ছেন? তাল গাছের ডগায়। এতক্ষণে টের পেলুম সামনে একটা তাল গাছের মাথা থেকে কেউ একটা কথা বলছে। ছোট মামা হাসতে হাসতে বললেন, আরে তাল গাছের ডগা কি একটা ঘুমানোর জায়গা নাকি? ঘুম পেলে বাড়ি গিয়ে ঘুমোন। আরে এটাই তো আমার বাড়ি। তার মানে আবার কি? যাও যাও যাও, বিরক্ত করো না। বিকট একটা হাই তোলার শব্দ শোনা গেল। আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। ছোট মামা গোঁ ধরে বললেন, এর একটা এসপার ওসপার না করে যাব না। তাল গাছের ডগায় কেউ ঘুমোতে আসে বলে তো শুনিনি। গাছের তলায় অবশ্যই অনেক মানুষকে ঘুমোতে দেখেছি। ও মশাই, মশাই, শুনছেন? ও মশাই, জ্বালাতন। শোনো হে ছোকরা, এখনই কেটে না পড়লে বিপদ হবে বলে দিচ্ছি। ছোট মামার হাত ধরে টেনে বললুম, আমার বড্ড ভয় করছে, চলুন ছোট মামা। ছোট মামা রেগে গিয়ে বললেন, তুই বড্ড ভীতু ছেলে দেখছি। ব্যাপারটা তোর গোলমেলে বলে মনে হচ্ছে না। তাল গাছের ডগায় কেউ ঘুমোতে আসে। লোকটা নিশ্চয়ই চোর, পুলিশের ভয়ে ওখানে লুকিয়ে আছে। এইবার ওপর থেকে হুঙ্কার শোনা গেল। কি বললে? আমি চোর? আমি পুলিশের দারোগা বঙ্কুবিহারী ধারা, আমাকে চোর বলা হচ্ছে? রসো রসো, দেখাচ্ছি মজা। তাল গাছের ডগায় পাতাগুলো প্রচন্ড নড়তে লাগলো। এইবার ছোট মামা হন্তদন্ত হাঁটতে থাকলেন। চাপা স্বরে বললেন, দরকার হলে দৌড়তে হবে, রেডি হয়ে থাক। দৌড়ানোর দরকার হলো না। বঙ্কুবিহারী ধারার কোনো সাড়া আর পাওয়া গেল না। কিছুটা চলার পর ছোট মামা বললেন, ব্যাপারটা বড্ড রহস্যজনক, বুঝলি পুটু? আমার ধারণা দারোগা বাবু কোনো চোরকে ধরার জন্য ওখানে লুকিয়ে আছেন। ছোট মামার কথা শেষ হওয়া মাত্র কে চাপা স্বরে বলে উঠল, কোথায় লুকিয়ে আছেন দারোগা বাবু?
চমকে উঠে দেখি সামনে একটু তফাতে কেউ সত্য উঠে দাঁড়ালো। জ্যোৎস্নায় চেহারাটা আবছা কালো। ছোট মামা থমকে দাঁড়িয়ে বললেন, কে? আমি আমি? আমি মানে কি? তোর নাম কি? আরে নাম শুনে কি হবে, দারোগা বাবু কোথায় লুকিয়ে আছেন তাই বলো। ছোট মামা কিছু বলার আগেই আমি বলে দিলুম, দিঘির পাড়ে একটা তাল গাছের ডগায়। অমনি ছায়া কালো লোকটা বলে উঠল, ওরে বাবা, আমি তো ওখানেই ঘুমোতে যাচ্ছিলাম, সর্বনাশ। বলেই সে উধাও হয়ে গেল। ছোট মামা হেসে ফেললেন, বললেন, এই লোকটাই চোর, বুঝলি তো ফুটু? একে ধরার জন্য এই দারোগা বাবু ওৎপেত করে বসে আছেন। কিন্তু উনি তো ঘুমোচ্ছেন বললেন, নিজের বাড়িও বললেন। আরে ধুর বোকা, পুলিশের কথা ওই রকমই। আসল কথাটা বললে চলে, চোর সাবধান হয়ে যাবে না। কিন্তু শেষ পর্যন্ত চোর সাবধান হয়ে গেল তো। ছোট মামা গুম হয়ে বললেন, তাতে আমার কি দোষ? তোর যে এখানে লুকিয়ে আছে জানতুম নাকি? আবার দুজনে হাঁটতে থাকলুম। ছোট মামার গানের মুডটা চলে গেছে মনে হচ্ছিল। চুপচাপ হাঁটছেন আর এদিক ওদিক তাকাচ্ছেন। বরাবর দেখেছি ছোট মামার সঙ্গে রাত বিরেতে বেরোলে বড্ড গোলমেলে কাণ্ড হয়। আমার গা ছমছম করছিল। ছোট মামাকে এদিক ওদিক তাকাতে এবং কখনো হঠাৎ দাঁড়িয়ে গিয়ে কান ধরে কিছু শুনতে দেখছিল। তারপর বললেন, শোন ফুটু, কথাটা মনে আছে তো? দরকার হলে দৌড়ানোর জন্য রেডি থাকতে হবে। ভয়ে ভয়ে বললুম, আবার দৌড়তে হবে কেন ছোট মামা? কিছু বলা যায় না। সামনে কালো মতো যে গাছটা দেখছিস, ওটা জটা বাবার থান। একবার এমনি রাত্রিরে জটা বাবার পাল্লায় পড়েছিল। ওফ, সে এক সাংঘাতিক কাণ্ড। আরো ভয় পেয়ে বললুম, হ্যাঁ তাহলে তাহলে ওখান দিয়ে যাওয়া ঠিক হবে না ছোট মামা। ছোট মামা পা বাড়িয়ে দিলেন, বললেন, আরে আয় না দেখি কি হয়। সেবার আমি একা ছিলুম, এবার দুজনে আছি। জটা বাবা আমাদের ঘাঁটাতে সাহস পাবে না। আয় আয়। জটা বাবা? জটা বাবা কে ছোট মামা? আরে একটা বুড়ো মতো লোক, মাথায় প্রচুর জটা। সে ওখানে কি করে? বললুম না, ওখানে থান আছে। দিনের বেলা লোকেরা এসে ওখানে মানত করে, ঢাকঢোল বাজিয়ে জটা বাবার পুজোও দেয়। তবে দিনের বেলা জটা বাবা কাউকেও দেখা দেয় না। ও, তাহলে দিনের বেলা জটা বাবা থাকে কোথায়? ছোট মামা বিরক্ত হয়ে বললেন, আহ, চুপচাপ আয় তো, জটা বাবা শুনতে পেলে কেলেঙ্কারি। গাছটা প্রকাণ্ড, তলায় ঘন ছায়া। বাতাসে ডালপালা কেমন অদ্ভুত শব্দ করছিল। ছোট মামা আবার একটুখানি দাঁড়িয়ে গাছটাকে দেখে নিলেন। তারপর ফিসফিস করে বললেন, রেডি, স্টেডি, গো। ছোট মামার পিছন পিছন গাছটার তলায় যেই গেছি, আমার মাথায় কি একটা ঠেকলো। চমকে উঠে হাত তুলে দেখি একটা পা। বারণ ভুলে চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ছোট মামা। চেঁচাচ্ছিস কেন? বলুন না, চুপচাপ চলে আয়। আরে আরে একটা পা, বড্ড ঠান্ডা। ছোট মামা, আরে চলে আয় না হতভাগা। আমাকে আমাকে যেতে দিচ্ছে না যে। উফ, কাঁদো কাঁদো হয়ে বললুম। বরফের মতো ঠান্ডা একটা পা আমার গলা আঁকড়ে ধরে আছে। দুহাতে ছাড়ানোর চেষ্টা করছিলাম, দম আটকে যাচ্ছিল আমার। ছোট মামা কাছে এসেই বললেন, কই কই, কোথায় পা, কোথায়? এই দেখো দেখো, আমার গলায়। ছোট মামা সেই ঠান্ডা ঝুলন্ত পা ধরে টানাটানি শুরু করলেন। ছাড়ো ছাড়ো, ওকে ছাড়ো না, বাচ্চা ছেলে। কি আর কি হচ্ছে মশাই? হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। খুব জোরে পায়ে একটা চিমুটি কেটে দিল।
অমনি পাটা গলা থেকে সরে গেল আর কে ওপর থেকে আর্তনাদ করে উঠল। আমিও সাহস পেয়ে চেঁচিয়ে উঠল, ছোট মামা টানুন টানুন, দুজনে টেনে নামাই জটা বাবাকে। ছোট মামাও ততক্ষণে সাহসী হয়ে উঠেছে। দুজনে ঠান্ডা পা ধরে টানতে থাকলো। জটা বাবা ঠ্যাং ঝুলিয়ে ডালে বসে থাকার বিপদ টের পেল এতক্ষণে। কাকুতি মিনতি করতে থাকলো, বলল, ছোট মামা পা ছেড়ে দিলেন, আমিও ছেড়ে দিলুম। তারপর ছোট মামা চ্যালেঞ্জ জানিয়ে বললেন, কি জটা বাবা, সেবার তো আমাকে একা পেয়ে খুব ভয় দেখিয়েছিলে, এবার আর ভয় পাচ্ছি না। কই কই নেমেছো নেমেছো, দেখি তোমার কত বুজুর্গি, নেমেছো। গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্না পড়েছে। ওপারের ডালে জটা বাবাকে আবছা দেখা যাচ্ছিল। পায়ে হাত বুলিয়ে করছে। মাথার প্রকাণ্ড জটা পুঁটুলির মতো দেখাচ্ছে। ছোট মামার চ্যালেঞ্জ শুনে কোনো জবাব দিল না। চিমটিটা খুব জোরেই হয়ে গেছে। তাহলে বললুম, আমার খুব ঘুম পাচ্ছে, চলুন ছোট মামা। ছোট মামা বীর দর্পে হাঁটতে থাকলেন, বললেন, তোর বুদ্ধি আছে পুটু, খুব জব্দ হয়েছে জটা বাবা। আচ্ছা ছোট মামা, জটা বাবার পা অত ঠান্ডা কেন? তা ঠান্ডা হবে না? জটা বাবাকে তুই জ্যান্ত মানুষ ভেবেছিস নাকি? চমকে উঠে বললুম, জ্যান্ত মানুষ নয়, তাহলে কি? ছোট মামা চাপা স্বরে বললেন, বাড়ি ফিরে বলবো খন, রাত বিরেতে নিরিবিলি জায়গায় ওসব কথা বলতে নেই। এইবার ছোট মামার মনে সাহস জেগেছে, তাই যাত্রা দলের বিবেকের সেই গানটা গাইতে শুরু করলেন। কিছুটা চলার পর হঠাৎ গান থামিয়ে বললেন, ভুল হয়ে গেছে বুঝলি পুটু। কি ভুল ছোট মামা? ডান দিকে আঙুল তুলে ছোট মামা বললেন, ভুল করে কঙ্কালীতলা ঝিলের ধারে এসে পড়েছি। এখানে কোথায় একটা শ্মশান আছে যেন, বড্ড বিপদে পড়া গেল দেখছি। একটু ভেবে নিয়ে ঝিলের ধারে ধারে হাঁটতে শুরু করলেন। ঝিলের জল জ্যোৎস্নায় ঝিকমিক করছে। ঝোপঝাড়ের ভেতর দিয়ে কিছুটা চলার পর কারা কথা বলছে শোনা গেল। ছোট মামা বললেন, মনে হচ্ছে জেলেরা ঝিলে মাছ ধরতে এসেছে। আয় 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 তো, ওদের কাছে রাস্তাটা জেনে নি, আয়। ঝোপঝাড়ের পর একটা ফাঁকা জায়গা, সেখানে একটা ঝুপসি কালো গাছ, তার তলায় কারা বসে চাপা স্বরে কথাবার্তা বলছে। কিন্তু যেই আমরা সেখানে গেছি, লোকগুলো বলে চেঁচামেচি করে দৌড়ে উধাও হয়ে গেল। ছোট মামা বললেন, যা যা বাবা, আমাদের দেখে ওরা ভয় পেয়ে গেল কেন? আমরা মানুষ না ভূত? গাছটার তলায় গিয়ে দেখি কে একটা খাটিয়ায় শুয়ে আছে। ছোট মামা চাপা স্বরে বললেন, সর্বনাশ, এইখানেই তো তাহলে কঙ্কালীতলা শ্মশান। ওরা একটা মরা পোড়াতে এসেছিল। মরাটা দেখে গা ছমছম করছিল। গলা পর্যন্ত চাদরে ঢাকা, মুখটা একপাশে কাত হয়ে আছে, জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট মামা এদিক ওদিক তাকিয়ে দেখে পা বাড়িয়েছেন, সেই সময় খাটিয়া থেকে মরাটা বলে উঠল, চিতা সাজানো হয়েছে।
ওরে বাবা, এই যে দেখছি জ্যান্ত মরা। এই পালিয়াই পুটো। মরাটা তড়াক করে উঠে বসলো, বলল, এই পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না, একা থাকতে আমার বড্ড ভয় করবে। বলে ছোট মামা দৌড়তে শুরু করলেন। আমি ভ্যাবা চাকা খেয়ে ছোট মামার পিছন পিছন দৌড়তে থাকি, কিন্তু বড্ড বিচ্ছিরি ঝোপঝাড়। কোথাও চষা ক্ষেতের মাটি গাদা হয়ে আছে, তার উপর দৌড়ানো কঠিন। বারদিনেক আছাড় খেলুম। ছোট মামা একবার থেমে পিছন ফিরে তাকিয়ে বললেন, সর্বনাশ, মরাটা ছুটে আসছে যে। মরাটার আর্তনাদ শুনতে পেলুম। ও দাদা, ও দাদা, আমাকে ফেলে যাবেন না। আবার আমাদের দৌড়ানো শুরু হলো। এইবার এসে পৌঁছালুম গাছপালা ঘেরা একটা বাড়ির কাছে। ছোট মামা বললেন, আবার ভুল হয়ে গেছে রে পুটু, অন্য একটা গ্রামে এসেছে বলে মনে হচ্ছে। আয় তো, আয়, এদের ডাকি আয়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? শুনুন না, কেউ আছেন? কিছুক্ষণ ডাকাডাকির পর দরজা খুলে কে একজন বলল, কাকে চাই? দেখুন, আমরা বড্ড বিপদে পড়েছি, তাই। বিপদটা কি আগে শুনি। কঙ্কালীতলা শ্মশানে একটা মরা ছিল, হঠাৎ সে। থাকারই কথা, আমাদের ছোট কর্তার মোড়া। তা এখনো চিতাই ওঠেনি বুঝি? আরে আমাদের ফলো করে আসছিলেন ভদ্রলোক, বলছিলেন শ্মশানে নাকি ওরা একা থাকতে বড্ড ভয় করবে। মূলচ্ছাই, আমাদের লোকগুলো কোথায় গেল? তারা ছিল না? ছিল তো, হঠাৎ ওখানে আমাদের দেখে কেন যে ওরা ভয়ে পালিয়ে গেল। লোকটা খিক করে হেসে বলল, তা ভয় পাওয়ারই কথা, রাত বিরেতে সবাইকেই চেনা কঠিন। এই তো আপনাদের দেখে আমিও দিব্যি ভয় পাচ্ছি। ছোট মামা জোরে হাত নেড়ে বললেন, আরে আমরা মানুষ, মানুষ, আমাদের ভয় পাবেন কেন? কিছু বলা যায় না মশাই, দিনকাল যা পড়েছি, কে জানে কে কোন রূপ ধরে ঘোরে। ছোট মামা তার দিকে এক পা এগিয়ে বললেন, আপনি আমার গায়ে হাত দিয়ে দেখুন, দেখুন, আমরা মানুষ। এই ছেলেটা আমার ভাগ্নে, আমি ওর মামা। আমরা যাত্রা থেকে বাড়ি ফিরছিলাম, রাস্তা ভুল করে এই অবস্থা। এই নিন, নিন, আমার হাতটা ঠান্ডা না গরম দেখুন। আমরা ভূত হলে হাতটা বরফের মতো ঠান্ডা হবে, দেখুন, দেখুন না। ছোট মামা হাত বাড়িয়ে আর এক পা এগোতেই লোকটা চেঁচিয়ে উঠল, হাসান! ওরে বাবা, হাত বাড়িয়ে ঘাটটি মুটকে দেবার মতলব। বড় কর্তা, ও বড় কর্তা, একবার আসুন তো। হেঁড়ে গলায় বাড়ির ভেতর থেকে কেউ বলল, ভূতো, আয় ভূতো, বল কি হলো রে তোর? কারে এসে গন্ডগোল বাঁধাচ্ছি? তা দরজা বন্ধ করে দে। আমাদের মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। ছোট মামা বললেন, কোনো মানে হয়? চলুন তো ছোট মামা, অন্য কোনো বাড়ির লোক ডেকে জিজ্ঞেস করে নি। দুজনে হাঁটতে থাকলুম। আশেপাশের আর কোনো বাড়ি নেই। ঝোপ জঙ্গলে উঁচু নিচু সব গাছ বাতাসে দুলছে। একটু পরে আর একটা বাড়ি দেখতে পেলুম। ও মশাই, শুনছেন? একটু বাইরে আসুন না। ও মশাই। ছোট মামার ডাকাডাকিতে বাড়ির ভেতর থেকে কে ঘুম জড়ানো গলায় সাড়া দিল, দয়া করে একটু বাইরে আসবেন। বাইরে যাওয়ার সময় নেই, আমি ঘুমোচ্ছি। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, কোথায় ঘুমোচ্ছেন? এই তো দিব্যি কথা বলছেন। ঘুমাতে ঘুমাতে কথা বলা আমার অভ্যাস। কি অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, ঘুমোতে ঘুমোতেই বলুন, আমরা কনকপুর যাবো কোন রাস্তায়? কনকপুর? সে আবার কোথায়? কনকপুর চেনেন না? বাস রাস্তার ধারে অত বড় গ্রাম। বাস রাস্তার ধারে তো কত বড় বড় গ্রাম আছে। ছোট মামা হতাশ ভঙ্গিতে বললেন,
ভারী বিপদে পড়া গেল দেখছি। আচ্ছা, এ গ্রামের নামটা কি? জবাব এলো তেমনি ঘুম জড়ানো গলায়। নাম একটা ছিল যেন, না ঠিক মনে পড়ছে না। ছোট মামা খাপ্পা হয়ে বললেন, আপনি দেখছি ভারী অদ্ভুত লোক, নাম ছিল মানে কি? এইবার জোরালো নাক ডাকার শব্দ শোনা গেল। ছোট মামা খুব রেগে গেছেন, দরজায় দমাদম লাথি মারতে শুরু করলেন। কপাট ভেঙে পড়ল মর মর করে। আমার ভয় করছিল ছোট মামার কাণ্ড দেখে। পাশের বাড়ির লোকেরা জেগে উঠে যদি হইচই বাঁধায়। রাত দুপুরে কারোর বাড়ির দরজা ভেঙে ঢোকা কি ঠিক হচ্ছে? কিন্তু ছোট মামা একেবারে মরিয়া, ভেতরে পা বাড়িয়েই বললেন, লোকটাকে ঘুম থেকে জাগানো দরকার, ঘুমের ঘুরে মাথা মুন্ডু কি সব বলছে। ভেতরে ঢুকে অবাক হয়ে দেখলুম একটা লোক উঠোনে দাঁড়িয়ে আছে এবং তার নাক ডাকছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারে মানুষ? উঠোনে সাদা হয়ে জ্যোৎস্না পড়েছে। লোকটার নাক থেকে ঘরর ঘরর শব্দ হচ্ছে। ছোট মামা তার গায়ে ধাক্কা দিয়েই পিছিয়ে এলেন। বললুম, কি 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 হলো ছোট মামা? ছোট মামা চাপা স্বরে বললেন, ব্যাপারটা ভালো ঠেকছে না পুটু, লোকটার গা বরফের মতো ঠান্ডা। আঁতকে উঠে বললুম, চলে আসুন চলে আসুন ছোট মামা, চলে আসুন। পায়ে ব্যথা হয়ে গেছে রে, বরং এক কাজ করি, আয় ওই বারান্দাটাই দুজনে শুয়ে পড়ি। ভোরবেলা নিশ্চয়ই মানুষজনের দেখা পাবো, তখন জিজ্ঞেস করে নেবো। উঠোনে দাঁড়িয়ে আছে একজন ঘুমন্ত লোক, যার গা নাকি বরফের মতো ঠান্ডা, এবং এই বাড়িটাও তার। এখানে ঘুমোনো কি ঠিক হবে? কিন্তু ছোট মামা আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন বারান্দায়, তারপর চিত হয়ে শুয়ে পড়লেন। আমারও ঘুম পাচ্ছিল, শুয়ে পড়লুম ছান বাঁধানো বারান্দায়। দুজনেই ক্লান্ত। তারপর কখন ঘুমিয়ে গেছি। এই পুঁটে ওঠ না, আরে সকাল হয়ে গেছে। ঘুম ভাঙল ছোট মামার ডাকাডাকিতে। চোখ খুলে উঠে বসলুম। তারপর খুব অবাক হয়ে গেলুম, এ কোথায় শুয়েছিলুম আমরা? ভোরের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। একটা বট গাছের তলায় শুকনো ন্যাড়া মাটিতে মামা ভাগ্নে ঘুমিয়ে গেছি। কোথাও ঘর বাড়ির চিহ্ন নেই, শুধু জঙ্গল। ছোট মামা বললেন, আরে হাঁ করে কি দেখছিস? রাত বিরেতে বেরোলে একটু আধটু গন্ডগোল হয়েই থাকে। নে নে চল চল, বাড়ি ফিরি চল। হাঁটতে হাঁটতে বললুম, বলছি এইবার রাস্তা চিনতে পারবেন তো ছোট মামা? ছোট মামা করুণ হেসে উত্তর দিলেন, দিনের বেলার ভুল হবে না। আমরা কোথায় চলে এসেছিলাম জানিস? কঙ্কালীতলার জঙ্গলে। প্রবলেম হলো রাত বিরেতে কিছুই চেনা যায় না, চেনা জায়গাও কেমন অচেনা হয়ে যায়। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। চোর বাগান ক্লাবের লোকগুলোই বা কেন এরকম দাবাদাবি করছে আমি না কিছুই বুঝতে পারলাম না। তার মধ্যে আবার ওই চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে। চলে যা বেলা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য থাকে অবস্থায়?
আমি চেঁচিয়ে বললাম, হ্যাঁ তোর ইচ্ছা থাকে তুই আউট হবে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে। আমি কান দিতাম না, যদি না কটাং করে আমার কানে টান পড়তো। তাকিয়ে দেখি টেনিদা। নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালোই আছেন। ভালো তো থাকারই কথা, কারণ বিশ্বকাপ এবার ইন্ডিয়ার দখলই এলো। সবাইকে জানাই তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই আনন্দে কলাকাননও সামিল হলো আজ সবার সাথে। প্রখ্যাত লেখক সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি টেনিদা নিশ্চয়ই কারো অজানা নয়। নানান দাদার মাঝে টেনিদাই বোধহয় আমাদের সকলের প্রিয়। সেই টেনিদা যদি এই ক্রিকেটের ময়দানে নেমে আসে কেমন হবে? তাই আজকের কলাকাননের নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ক্রিকেট মানেই ঝিঝি। আম্পায়ার এবং টেনিদার ভূমিকায় শুভদীপ, প্যালার চরিত্রে সৌম্যদীপ, ক্যাবলার চরিত্রে কৌশিক এবং হাবুল সেন জিৎ, কমেন্টেটর পল্টু কুমারের ভূমিকায় সুপ্রতিম এবং অন্যান্য চরিত্রে টিম কলাকাননের সদস্যবৃন্দরা। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ কনু, সম্পাদনায় টিম কলাকানন। শুরু হচ্ছে আজকের গল্প ক্রিকেট মানেই ঝিঝি। ডেসিমালের পরে আবার একটা ভেঙ্কুলাম, তার সঙ্গে ভগ্নাংশ। এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয়। পটলডাঙ্গায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। এসব গোলমালের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার? পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুটলুমকে মাথায় ঢোকাতে চেষ্টা করেন, তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি। ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকতো তাহলে আর তো কোনো দুঃখই থাকতো না। তবে চাঁটি আর গাঁটটা প্রত্যয়গুলো বাদ দেওয়ার দরকার বলেই আমার ধারণা। কিন্তু অঙ্ক আর সংস্কৃত ধাক্কা যদিও বা সামলানো যায়, ক্রিকেট খেলার ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল। ক্রিকেট মানে কি? বোধহয় ঝিঝি। দুপুরের কাঠ ফাটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পড়িয়ে ওসব ঝিঝি খেলা আমার ভালো লাগে না। মাথার ভেতরে ঝিঝি করতে থাকে আর মনে হয় মস্ত একটা হাঁ করে কাছে কেউ ঝিঝিট খামবাজ গাইছে। অবশ্য ঝিঝিট খামবাজ কি আমার জানা নেই, তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঝি খেলার মতোই সেটাও ভয়াবহ। অথচ কি গেরো দেখো, পটলডাঙ্গার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে। ওরাতেই কিন্তু বলে দিয়েছিলাম ও সব আমার দ্বারা আসে না। আমি খুব ভালো চিয়ার আপ করতে পারি, 2-1 গ্লাস লেমন স্কোয়াশও নয় খাবো ওদের সঙ্গে, এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না। কিন্তু ওসব খেলা টেলার ভেতরে আমি নেই, প্রাণ গেলেও না। কিন্তু প্রাণ যাওয়ার আগেই কান যাওয়ার যোগ। আমাদের সেই পটলডাঙ্গা টেনিদাকে মনে আছে তো? সেই খাড়ার মতো উঁচু নাক আর রণরম্বুরের মতো গলা, যার চরিত কথা তোমাদের অনেকবারই শুনিয়েছি। সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে তার 8 মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে। খেলবি না মানে? খেলতেই হবে তোকে। বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাই করে আচার খাবি, মানে যা যা দরকার সবই করবি।
সই না করিস তোর এই গাধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপড়ে নেব। এই পাকা কথা বলে দিলাম তোকে পেলা। গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো, আমি মনে মনে বললাম। গন্ডারের নাক মানে লোককে গুঁতিয়ে বেড়ানো, কিন্তু গাধার কান ঢের কাজে লাগে। অন্তত চটপট করে মশা মাছি তো তাড়ানো যায়। কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে। কি করি, খেলতে রাজি হয়ে গেলাম। প্যান্ট ট্যান্ট পরতে নেহাত মন্দ লাগে না, বেশ কায়দা করে বুক চিতিয়ে হাঁটছি। হঠাৎ হতভাগা ক্যাবলা বললে, তোকে খাসা দেখাচ্ছে বেলা। সত্যি? এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলে ফেললে, বেগুন খেতে কাকতারুয়া দেখেছিস? ওই যে মাথায় কেলে হাঁড়ি পরে দাঁড়িয়ে থাকে, ও তেমনি দেখাচ্ছে তোকে। বলি, আমি ক্যাবলাকে একটা চাটি দিতে যাচ্ছিলাম, কিন্তু তার দরকার হলো না। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, আর তোরে তোরে কেমন দেখাইতাছে? তুই তো একেবারে বজ্র বাটুল, পেন্টুলুন পয়রা আছেন চাল কুমড়া চাচ্ছস। ক্যাবলা স্পিকটি নট, একেবারে মুখের মতো। আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম। হঠাৎ ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল, এই এই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেরেন্ডা বাজছিস পেলা? ব্যাট পড়, 10টা না পড়, তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাট করতে হবে। হ্যাঁ, আমাকে দিয়েই শুরু। পেটের মধ্যে পালাজড়ের পিলেটা ধপাত করে লাফিয়ে উঠলো একেবারে। আরে ঘাবড়াচ্ছিস কেন? যেই বল আসবে ঠাই করে পিটিয়ে দিবি। এইসা হাঁকড়াবি যে এক বলেই ওভার বাউন্ডারি। কি পারবি না? টেনিদা, হ্যাঁ পারা যাবে বোধ হয়। টান টান চলকে আমি জবাব দিলাম, বোধহয় নয়, পারতেই হবে। তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তোকে আর আমি আস্ত রাখবো না, মনে থাকবে। এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার ব্যাট পরিয়ে দিয়েছে। সেইটে পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করে শক্ত। কাতর স্বরে বললাম, কি? ওরে বাবা, হাঁটতেই পারছি না যে, খেলবো কি করে? টেনিদা বিচ্ছিরি রকমের মুখ ভ্যাংচালো। হ্যাঁ, ঠিক পাচ্ছি না। তুই হাঁটতে না পারলে আমার বয়েই গেল। বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো। বারে, হাঁটতেই যদি না পারি তবে রান নেব কেমন করে? মিথ্যে বকিসনি পেলা, মিথ্যে বকিসনি। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। হাঁটতে না পারলে দৌড়ানো যায় না। কেন যায় না শুনি? তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয়? নাক না ডাকলেও লোকে ঘুমায় কি করে? যা যা, বেশি চেঁচামেচি করিসনি, মাঠে নেবে বল। বাহ, একেবারে মোক্ষম যুক্তি। হ্যাঁ, নামতেই হলো অগত্যা। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে নেমে গেছেন পটলডাঙ্গা থান্ডার ক্লাবের 2 ওপেনার শ্রীমান পেলা এবং শ্রীমান ক্যাবলা। তারা বগলের ব্যাট হাতে এগিয়ে যাচ্ছে। পেলারাম স্ট্রাইকে এবং ক্যাবলা নন স্ট্রাইকে। খালি মনে মনে ভাবছি, ব্যাট ফ্যাট শুদ্ধ না পড়ে যায়। ব্যাটটাকে মনে হচ্ছে দিনের গলার মতো ভারী। আগে থেকেই তো কবজি টনটন করছে। আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমাকে আগে হাঁকড়ে দেবে, সেইটাই ঠাউর করতে পারছি না। তাকিয়ে দেখি পিছনে আর দুপাশে খালি চোরবাগান টাইগার ক্লাব। ওদের সঙ্গেই ম্যাচ কিনা? কিন্তু এ আবার কি রকম ঝিঝি খেলা? ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই। এ ওর পায়ে ল্যাং মারছে, সে তার মাথায় ঢু মারছে, আর বল সিধে এসপার ওসপার করার জন্য দুটো গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো। এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষের আর একটা কাত। সে একরকম মন্দ নয়, কিন্তু এ কি কাপুরুষতা! আমাদের দুজনকে কায়দা করবার জন্যে ওরা 11 জন, সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার। তাদের পেটে পেটে যে কি মতলব তাই বা কে জানে। আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হলো। তারপরে লোকগুলোর দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার, কিরম নাড়ুগোপালের মতো নুলে বাড়িয়ে উবু হয়ে বসে আছে, যেন হরিলুটের বাতাসা ধরবে। সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো। পেলারাম মেপে নিচ্ছেন
বিপক্ষ দলের ফাস্ট বোলার ঘোতনাকে। পেলা খুব ঘাবড়ে গেছে, তিনি এখন জুলু জুলু চোখ বার করে বারবার মেপে নিচ্ছেন বিপক্ষ দলের ঘোতনাকে। মনে হচ্ছে যেন রাতে তার ভালো ঘুম হয়। তার ব্যাট ও প্যাডে কিছু সমস্যা আছে বোঝা যাচ্ছে। এবার আম্পায়ার ইশারাতে খেলা শুরু করার নির্দেশ দিলেন। এই রে বল ছুড়ে যে ব্যাট নিয়ে হাঁকড়াতে যাবো, প্যাড ট্যাড নিয়ে উল্টে পড়ি আর কি। প্রথম বল বলটা কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতো। একটু হলেই কানটা উড়িয়ে নিত। যাক বাবা, একটা ফাঁড়া তো কাটলো, কিন্তু ওকে আবার ছড়েছে। বলি দেওয়ার খাঁড়ার মতো ব্যাটটাকে মাথার ওপর তুলে হাঁকিয়ে দিলাম। জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্গি কালী, এবার একটা কিছু হয়ে যাবে। বলে লাগলো না, সে পড়লো আমার হাঁটুর ওপরে। বাপরে, উড়ি বাবারে! নিজের ব্যাটাঘাতে বাপরে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্টাম্প ফার্ম গুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে। চারিদিকে বেদম চিৎকার। আম্পায়ার আবার মাথার উপর একটা হাত তুলে জগায় মাথায়ের মতো দাঁড়িয়ে। আউট? কি আউট হলো? ও ক্যাবলা বোধহয়। আমি তক্ষুনি জানতাম, আমাকে কাকতাড়ুয়া বলে গাল দিয়েছে তো। আউট না হয়ে যায় কোথায়? হাঁটুর চোটটা সামনে নিয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পগুলোকে সব ঠিক করতে যাচ্ছি, হঠাৎ হতচ্ছাড়া আম্পায়ার বলে বসলো, তুমি আউট, চলে যাও। আউট বললেই হলো? আউট হবার জন্যই এত কষ্ট করে প্যাড আর প্যান্টুলিন পড়েছি নাকি? আচ্ছা দেখো, একবার বয়েই গেছে আমার আউট হতে। আমি আউট হব না, এখন আউট হবার কোনো দরকার দেখছি না আমি। আমি ঠিকই বুঝেছিলাম, ওরা আম্পায়ার নয়, ওরা ভ্যাম্পায়ার। কুইনিন চিবানোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে, দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্টাম্প পড়ে গেছে তোমার। হ্যাঁ পড়ে গেছে তো কি হয়েছে, আবার দাঁড় করাতে কতক্ষণ? ওসব চালাকি হবে না স্যার। এখন আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। চোর বাগান ক্লাবের লোকগুলোই বা কেন এরকম দাবাদাবি করছে, আমি না কিছুই বুঝতে পারলাম না। তার মধ্যে আবার ওই চাল কুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে। চলে যা বেলা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য থাকি অবস্থায় আমি চেঁচিয়ে বললাম, হ্যাঁ তোর ইচ্ছা থাকে তুই আউট হবে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে। আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়তো। তাকিয়ে দেখি টেনিদা ধাই করে আমার কাছ থেকে ব্যাট নিয়ে কানে একটা চিরিং মেরে দিল। চিরিং করে লাফিয়ে উঠলাম আমি। যা উঠলো, বেরো মাঠ থেকে, গরল কোথাকার। খুব ওস্তাদি হয়েছে, আর নয়। রাম ছাগলের মতো মুখ করে অগত্যা আমায় চলে যেতে হলো। মনে মনে বললাম, আমাকে আউট করা, আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব। গিয়ে তো বসলাম, কিন্তু কি তাজ্জব কাণ্ড, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই চোর বাগানের টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে। পিছনে যে লোকটা কাঙালি বিদার মতো হাত বাড়িয়ে বসে আছে, সে আবার খুটুস করে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে। কেউ বা মারার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বল লুফে নিচ্ছে, খালি আউট আউট আর আউট। এ আবার কি কাণ্ড রে বাবা! আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এমন যে ডাক সাইডে টেনিদা, তারও বল একটা রোগা পটকা ছেলে কটাত করে পাকড়ে নিলে। হবেই তো, এদিকে মোটে 2 জন, ওদিকে 11, সেই সঙ্গে আবার 2টো আম্পায়ার। কোনো ভদ্রলোকে ঝিঝি খেলতে পারে কখনো? ওই চাল কুমড়ো ক্যাবলাটাই টিকে রইল শেষ তক। 20 না 21 রান করলো বোধহয়। 50 রান না পেরুতেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব বেমালুম সাপ। এইবার আমাদের পালা। ভারী খুশি হলো মনটা। আমরা 11 জন এবারে তোমাদের নিয়ে পড়বো। আম্পায়ার দুটো দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ভিড়েছে। কিন্তু ওদের মতলব ভালো নয় বলেই আমার বোধ হলো।
ক্যাপ্টেন টেনিদাকে বললাম, ও টেনিদা শোনো, এই বলছি আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না? ওরা না হয় ওদের সঙ্গে ব্যাট করুক। এটা কে রে? টেনিদা আমাকে রদ্দা মারতে এলো, বললো, এই বেশি ওস্তাদি করিসনি পেলা, ওখানে দাঁড়া। একটা ক্যাচ ফেলেছিস কি ক্যাচ করে তোর কান কেটে দেবো। ব্যাট তো খুব করেছিস, এবার যদি ঠিক মতো ফিল্ডিং করতে না পারিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আস্ত রাখবো না বলে দিলাম। হাবুল সেন বল করতে গেল, প্রথম বলেই ওরে বাপরে, টাইগার ক্লাবের সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালে ভোঁ করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি। প্রাণপণে ছুটেও রুখতে পারলো না। পরের বলেও আবার সেই হাঁকড়ানি, তাকিয়ে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকেই ছুটে আসছে। একটু দূরেই ছিল আমাদের পাঁচু গোপাল, চেঁচিয়ে বললে, ক্যাচ ক্যাচ। দূরে দাঁড়িয়ে ওরকম সবাই ফ্যাঁচ ফ্যাঁচ করতে পারে, ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি। তার চাইতে বললেই হয় পাঞ্জাব মেল ছুটছে, পেলা লুফেনে। মাথা নিচু করে চুপ করে আমি বসে পড়লাম। আবার বল বাউন্ডারি পার। হই হই করে টেনিদা ছুটে এলো। বলটা ধরলি না যে? ও ধরা যায় না। ধরা যায় না? ইস, এমন চমৎকার একটা ক্যাচ, এক্ষুনি তো আউট হয়ে যেত। আচ্ছা, সবাইকে আউট করে লাভ কি? তাহলে খেলবে কে? আমরাই তো আউট হয়ে গেছি, এখন খেলুক না ওরা। খেলুক না ওরা? তোর মতো গারুলকে খেলাই না মনেই আমার ভুল হয়েছে। যা যা, বাউন্ডারি লাইনে চলে যা, গাধা কোথাকার। চলে গেলাম। আমার কি, বসে বসে ঘাসের শীষ চিবুচ্ছি। দু একটা বল এদিক ওদিক থেকে বেরিয়ে গেল। ধরার চেষ্টা করেও দেখলাম, বোঝা গেল ওসব ধরা যায় না। হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায়, তেমনি সুরুত সুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো। আর সাবাস বলতে হবে চোরবাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাটাকে। ডাইনে মারছে, বাঁয়ে মারছে, চড়াং করে মারছে, ছাই করে মারছে, ঠাঁই করে মারছে, একটা বলও বাদ যাচ্ছে না। এর মধ্যেই 42 রান করে ফেলেছে একাই। দেখে ভীষণ ভালো লাগলো আমার। পকেটে চকলেট থাকলে দুটো ওকে আমি দিতাম খেতে। হঠাৎ বল নিয়ে টেনিদা আমার কাছে হাজির। ব্যাটিং দেখলাম, ফিল্ডিংও দেখেছি, বল করতে পারবি? এতক্ষণ ঝিঝি খেলা দেখে আমার মনে হয়েছিল বল করাটাই সবচেয়ে সোজা। এক পায়ে দাঁড়িয়ে উঠলাম। খুব পারবো, এ আর শক্ত কি। ওদের ওই রোগা পটকা গোসাইটাকে আউট করা চাই, পারবি না? এক্ষুনি আউট করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভাবো না। আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ, সেই জন্যেই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম। টেনিদা কথাটা কানে তুলল না। যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বললে, নো বল। নো বল তো নো বল, তোদের কি? বলতেও যাচ্ছিলাম, কিন্তু গোসাই দেখি আবার ধাই করে হাঁকড়ে দিয়েছে। বাউন্ডারি তো তুচ্ছ, একেবারে ওভার বাউন্ডারি। আর চোরবাগান টাইগার ক্লাবের সে কি হাততালি! একজন তো দেখলাম আনন্দের ডিগবাজি খাচ্ছে। এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন জ্বলে গেল। মাথায় ঠিকই নেই, যদি থাকতো নিশ্চয়ই তেজের এফের মতো খাড়া হয়ে উঠতো। বটে, ডিগবাজি? আচ্ছা দাঁড়াও, বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম। এবার গোসাইকে একেবারে আউট করে দেব, মোক্ষম আউট। ব্যাটটা বোধহয় ঢিলে হয়ে গেছে। গোসাই পিছনে ফিরে সেটা বাঁধছিল। দেখলাম এই সুযোগ, ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিছু করতে পারবো না। এই সুযোগেই কর্ণবধ। মামার বাড়িতে আম পেড়ে পেড়ে হাতের টিপ হয়ে গেছে। আর ভুল হলো না, আম্পায়ার না ভ্যাম্পায়ার হাঁ হাঁ করে উঠবার আগেই বোঁ করে বল ছুড়ে দিলাম। নির্ঘাত লক্ষ্য, হুঁসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো। সেই সঙ্গে হুঁসাই মাঠের মধ্যে ফ্ল্যাট। আউট 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 যাকে বলে, অন্তত এক হপ্তার জন্য
জন্য বিছানায় আউট। ও টনিদা, এই দেখো আউট। এই কেবলা আউট করে দিয়েছি। আরে আরে একই মাঠ শুদ্ধ লোক তেড়ে আসছে যে, মার মার করে আওয়াজ উঠেছে যে, আমাকেই মারবে নাকি? ওরে বাবা, ঊর্ধ্বশ্বাসে ছুটলাম, কান ঝিঝি করছে, প্রাণপণে ছুটতে ছুটতে এবারে টের পাচ্ছি আসল ঝিঝি খেলা তাকে বলে। ছোট ছোট টনিদা, কি পুদিচ্ছেরি কান্ডটা ঘটালি বল দিনি। ধরতে পারলে তোর মুন্ডুটা নিয়ে আবার ক্রিকেট খেলবে। তুই চল পটল টাঙাই। ওরে বাবা, এই এসে গেছে। মাঠের মধ্যে একটা হুড়ুস্থুলু কাণ্ড বেজে গেছে। দর্শক পাগলের মতো তাড়া করছে পটলডাঙ্গা থান্ডার ক্লাবকে। সবাই খুব খেপে গেছে। মাঠ জুড়ে শুধু মার আওয়াজ। শুনে মনে হচ্ছে আজকের ম্যাচটি এখানে শেষ করতে হবে। আমাকে ধরে টানাটানি করছেন কেন? আমারও হাত চুলকাচ্ছে, আমিও জুড়া দিয়ে আছি। এই ধরে ওকে। বন্ধুগণ, আমি আপনাদের প্রিয় কমেন্টেটার পল্টু কুমার। দেখা হবে আবার এইরকম কোনো এক রোমাঞ্চকর মার কাটারি ম্যাচে। আর সময় নেই। ওরা পালাচ্ছে। তোমরা কখনো অন্য মনস্ক চোর দেখেছ? আমি একবার দেখেছিলাম। সেই কথাই বলি। আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই। গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে। 108 ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটফট করছি। অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই। আইএ পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে। সেদিন রাত্রে কিছুতেই ঘুম আসছে না। একে তো প্রায় 12:30 অবধি খাতা দেখেছি। মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ভুলগুলো পোকার মতন কিলবিল করছে। তাই অসহ্য গরম। ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে একটু ঝিমুনি এসেছে, হঠাৎ শুনতে পেলুম, দেখ সিন্দুকটা গেল কোথায়। ভাবলুম স্বপ্ন দেখছি। তখনই আবার কানে এলো, ড্রেসিং টেবিলটাও উড়ে গেল নাকি? আর সন্দেহ নেই, ঘরে কেউ ঢুকেছে। পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানলার কাছে কে দাঁড়িয়ে। মাথার পাশেই টিপয়ের ওপরে টেবিল ল্যাম্প ছিল। সুইচ টিপে সেটা জ্বাললুম। যা ভেবেছি তাই, ঘরে চোর ঢুকেছে। সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বিঁটে মতো লোক জানলার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে। চোর চোর বলে চেঁচাতে যাব, তার আগেই লোকটা হাত জোড়ো করে বললে, কিছু মনে করবেন না স্যার, আপনার ঘুমের ডিস্টার্ব করলুম, একটু ভুল হয়ে গেছে। লোকটার কথার ভঙ্গিতে ভয়ে কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার। বললুম, তার মানে? এটা তো 52 নম্বরের বাড়ি নয়, তাই না? না, 22 নম্বর। দেখলেন তো, ঠিক ধরেছি। 52 নম্বরের জানলা দিয়ে উঠলেই ডান দিকের দেওয়ালে লোহার সিন্দুক, এই তার নকল চাবি। আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল। আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন। ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গড়বড় হয়ে গেছে। ভালো কথা, এটা প্যারি চাঁদলেন তো? না, পটল ডাঙালেন। এই দেখুন, রাস্তাতেও গন্ডগোল। ভালো লাগে নাকি? কি বিচ্ছিরি ভুল দেখুন তো। লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল। মাঝরাতে জানলা পেয়ে ঘরে ঢুকে এ আবার কি রসিকতা শুরু করলে। বললুম, ব্যাপার কি হে? তোমার মাথা খারাপ নাকি? মাথা খারাপ হতে যাবে কেন স্যার?
আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? আমি চোর, চোর। চোর? অত অবাক হয়ে গেলেন কেন? লোকটা প্রায় আমাকে ধমকই লাগিয়ে দিল। রাত্রির বেলা আপনার ঘরে জানলা দিয়ে চোর ঢুকবে না তো কি ডাকপিয়ন ঢুকবে নাকি? কি যে বলেন, কিছুই মানে হয় না। বুঝেছি, 52 নম্বর প্যারিচাঁদে চুরি করতে গিয়ে 22 নম্বর পটল ডাঙায় ঢুকেছ। ঠিক ধরেছেন এবারে। কিন্তু কি লেঠা বলুন কি, এতটা জানলা দিয়ে উঠেছি, জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছি, বুকের ভিতরে হাম ধরেছে। এখন কি আর প্যারিচাঁদে টেনে যেতে ইচ্ছে করে? আপনার ঘরে একটু বসবো স্যার, জিরিয়ে নেবো একটুখানি। আমার বেশ লাগছিল চোরটাকে। বললুম, তা বসতে পারো। বলেই আমি হা করে উঠলাম, আরে আরে ওটা কিসের ওপর বসছো? কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে। টুলের পাশে কুঁজোটা ছিল, ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে সেই কুঁজোয়, আর তক্ষুনি পড়ে গেছে মুখ থুবড়ে। কুঁজো ভেঙে চৌচির ঘরময় জল। বোকার মতন একগাল হেসে উঠে দাঁড়ালো, ভিজে জবজবে। আমি রেগে বললুম, এটা কি হলো শুনি? লোকটা গাল চুলকে বললে, আপনার একটু ড্যামেজ করে ফেললাম স্যার, কিছু মনে করবেন না, নিজেও একদম ভিজে গেছিস। টুলটা টেনে ভালো করে দেখে বসো, আবার রেডিওটার উপর চাপতে যেও না জানো। না স্যার, বারবার কি আর ভুল হয়? একটা ঝাঁটা দিন, ঘরটা সাফ করে ফেলি। এই যে পেয়েছি। বলে সে আমার ছাতাটা তুলে নিলে। আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম, রাখো রাখো, ওটা ঝাঁটা নয়, ছাতা, ছাতা। খুব হয়েছে, তোমার আর ঘর সাফ করবার দরকার নেই। লোকটা লজ্জিত হয়ে টুলটার ওপর বসে পড়ল। বার কয়েক কান টান চুলকে বললে, একটা বিড়ি খাবো স্যার, কিছু মনে করবেন না? মনে করব কেন, খাও না। বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বার করলে। তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ে ঘষতে লাগলো। ধরছে না, যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি। আহা, কি পাগলামো হচ্ছে শুনি, ভালো করে তাকিয়ে দেখো তো কি ঘষছ। সে তাই ধরছে বলেই সে বিড়িটা ফেলে দিলে। তারপর ফস করে দেশলাই ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো। সেটা ফরাং করে জ্বলে উঠতেই চমকে এক লাফ। নাকটা পুড়ে গেল স্যার। বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক তো পড়েই। তাই তো দেখছি। লোকটা বেজার হয়ে উঠল। দূর তোর বিড়ির নিকুচি করেছে, আর খাবই না শালা বলে সে রেডিওটার উপর চেপে বসতে গেল। আরে আরে, ওটাই নয়, টুলে বসো, টুলে বসো। ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার। আর একটু হলেই রেডিওটা শুধু আমি আচার খেতুম, কিন্তু নাকটা খুব জ্বলছে স্যার, বুঝলেন? বোধহয় ফসকা টসকা পড়বে। ফসকা পড়াই উচিত। তোমার যেমন কাণ্ড, এত ভুলো মন নিয়ে চুরি করো কি করে? নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে, ওই জন্যই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার। মাস 6 আগে কি কাণ্ড করেছিলাম জানেন? ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারবো। একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে কে যেন বলল, পকেট মার, পকেট মার। লোকে তাড়া করলে আমিও টেনে দৌড়, রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটলাম। সোজা কোথায় গিয়ে ঢুকলাম জানেন? থানার মধ্যে। থানার মধ্যে? হ্যাঁ,
কিন্তু দুঃখ ছিল না স্যার। আসলে গোলমালটা হলো অন্য জায়গায়। যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিল, সেটা আমারই রুমাল। ভিড়ের ভেতরে অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি। তাতে ছোট ছোট আলু ভাজার মতো 5টা নয়া পয়সা মারা ছিল। বলো কি? একটা পাহাড়ওয়ালার কি আসপত্তা স্যার! আমাকে বললে পাগল করাচি চলে যায়। করাচি নয়, রাঁচি। ওই একই কথা স্যার। তা আমার খুব রাগ হলো। পাহাড়ওয়ালাকে বড় করে একটা ঘুষি মেরে বললুম, জানিস আমি চোর, তবু তুই আমাকে পাগল বলিস? তোর ইচ্ছে হয় তুই করাচি যা, আমি চোর, আমি হাজতে ঢুকবো। এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি, সবাই মিলে আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে। আর সেই পাড়াওয়ালাটা ঘুষি খেয়ে দাঁত ছড়কুটে হাসতে লাগলো। আমি মাথা নেড়ে বললুম, ভারী দুঃখের কথা। এই জন্যই তো মন খারাপ হয়ে যায় স্যার। অত কষ্ট করে চোর হয়েছি, এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো? অথচ আসবার সঙ্গে সঙ্গে সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন। আহা, মানে বুঝতে পারিনি তাই বলেছি, কিছু মনে করো না। তা তোমার চুরি চামারিতে কিছু হয়? একেবারে কিছু হয় না তা বলবো না স্যার। এই তো কদিন আগে এক ঢাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিল। সামনে ক্যাশ বাক্সটা ছিল, আমি ভুল করে আর একটা কি ধরে টান দিল। দড়িতে বাঁধা ছিল, টানে চোটে ছিঁড়ে এলো। বেশ শক্ত ভারী গোলগাল। বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে। ব্যাপার কি, ক্যাশ বাক্স কামড়ায়? অনেক ক্যাশ বাক্স দেখেছি স্যার, গলা বের করে কামড়াতে চাই এমন তো দেখিনি। আলুই এনে দেখি একটা গর্জন। পরের দিন দিলুম রাস্তার একটা লোককে পেয়েছে, 8 ঘন্টা পয়সা দিলেন। একটা পয়সা অবশ্য শীষের সিটি, তা হোক, 4 ঘন্টা পয়সা তো পেলাম। কি লাভ হলো? তো হলোই না, কি বলেন? হ্যাঁ, কিছু লাভ তো হলো বই কি। তবে দেখুন, কাজটা নিয়ে মন্দ নয়, কিন্তু নাকটা বিড়াই জ্বলছে। একটা বিড়ি খাই, কি বলেন? হ্যাঁ, তা খাও, তবে এবার আবার মুখ পুড়িও না। না স্যার, বারবার কি আর ভুল হয়? বলে সে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে হাতের ওপর উপুর করলে। বিড়ি বেরোলো না, ছোট ছোট আলু ভাজার মতন 5টা নয়া পয়সা পড়লো। দুঃসারা, কি মুশকিল, বিড়িগুলো গেল কোথায়? লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল। বললুম, ওটা মানি ব্যাগ, ওর মধ্যে বিড়ি কি করে আসবে? তা বটে, তা বটে, এটা তো মানি ব্যাগ। লোকটা সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে আবার অন্যমনস্ক হয়ে গেল। সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা মানি ব্যাগ কিনেছি, বুক পকেটে রাখি। যতই মনের ভুল হোক স্যার, নিজের বুক পকেট কেউ মারতে পারে না। পারে স্যার? হ্যাঁ, একমাত্র তুমি পারো বোধ হয়। না স্যার, ওই 3 মাসের মধ্যে আমিও পারিনি। কিন্তু সারা বিড়ি একটা না খেলেই নয়। বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে, হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে টং টং করে 3টে বাজলো। হ্যাঁ, 3টে? কি সর্বনাশ! সর্বনাশ কেন? আরে বাড়িতে বলে এসেছে যে 3টের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে। আপনি একটু উঠুন না স্যার, উঠুন না। কিন্তু কেন? আমাকে থানায় দিয়ে আসবেন, উঠুন না, উঠুন না, উঠুন না। এবার আমার ভারী রাগ হলো। রাত দুপুরে কি জ্বালাতন, একটু ঘুমোতে পেলুম না, এখন আবার থানায় দৌড়ই। বললুম, এই তুমি বাড়ি যাও তো, বাড়ি যাও, বাড়ি যাও, আমার আর হাড় জ্বালিও না,
লোকটা মিনতি করে বললে, একবারটি চলুন না স্যার, ধরিয়ে দিয়ে আসবেন, আমি বাড়িতে বলেইছি। ধৈর্য আর কতক্ষণ থাকে? হ্যাঁ, এবার আমি বেদম চিৎকার করে উঠল, গেট আউট, গেট আউট, বেরো বেরো বলছি, বেরো। সেই চিৎকারে ভীষণ চমকে লোকটা জানালা বেয়ে টপ করে লাফিয়ে পড়ল। কেউ করে একটা কাতর আর্তনাদ উঠল। বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়েই পড়েছে। ভুল করে আবার জ্বালাতে না আসে এই ভেবে শক্ত করে জানালাটা এঁটে দিল। সকালে দেখি টেবিলের ওপর 5টা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে। আমার চশমার খাপটা পাওয়া গেল না। যাওয়ার সময় মানি ব্যাগ ভেবে সেইটা নিয়েই পালিয়েছি।